সুপ্রভাত। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে কেন্দ্র সরকার থেকে, আমাদের পার্টির থেকে আমরা একটি কর্মসূচি নিয়েছি, সংবিধান গৌরব অভিযান। আমাদের যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের সংবিধানের যে প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরজি, তাকে নিয়ে আমাদের এই কর্মসূচি। এবং আপনারা জানেন যে গত বছর যে উইন্টার সেশন হলো পার্লামেন্টে, সেখানে 17ই ডিসেম্বর রাজ্যসভায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন বক্তব্য রেখেছেন, তখন সেই বক্তব্য থেকে 2 সেকেন্ডের একটা ক্লিপিং তুলে সেটাকে মর্ফ করে সেটাকে মার্কেটে ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে মেলাইন করার জন্য। এটা বলে মেলাইন করা যে মোদী সরকার, বিজেপি সরকার ডক্টর বি.আর. আম্বেদকরজিকে অপমান করেছেন, ভারতের সংবিধানকে অপমান করেছেন। কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব, ইনক্লুডিং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, বারবার প্রমাণ করেছেন যে তারা সংবিধানকে সম্মান দেন না, ডক্টর বি.আর. আম্বেদকরজিকে সম্মান দেন না। ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সংবিধান চলে না, এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে। তো সেইটা নিয়ে ভারতবর্ষের মানুষের কাছে আমাদের ভারতবর্ষের যে সংবিধান এবং ডক্টর বি.আর. আম্বেদকরজি ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে কতটা সম্মানের, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সংবিধান কি? সংবিধান আমাদের ভারতবর্ষের মানুষকে একটি ডিরেকশন দিচ্ছে যে কিভাবে চলতে হবে। সেই জন্যই আজকে এই কর্মসূচি নেওয়া, এবং এই কর্মসূচি 11 তারিখ থেকে শুরু হয়ে আগামীকাল সেটা শেষ হবে। আজকে সেই কারণে আমাদের রাজ্যের যে টলি, এই টলির মধ্যে রয়েছেন আমার সঙ্গে ডক্টর সেলের সম্মানীয় স্টেট কনভিনার ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এসসি মোর্চার সম্মানীয় সভাপতি প্রদেশের ডক্টর সুদীপ দাস মহাশয়, আমাদের সাথে আছেন আমাদের সম্মানীয় টিচার সেলের কনভিনার অসিত মণ্ডল মহাশয়, আমাদের সাথে আছেন আমাদের সম্মানীয় রাজ্য কমিটির মেম্বার বিমল শঙ্কর নন্দ মহাশয়, উনি আজকে থাকতে পারেননি, উনি মালদাতে একটি কার্যক্রমে গেছেন, এবং আমাদের টিচার সেলের, আমাদের ইন্টেলেকচুয়াল সেলের কো কনভিনার অয়ন বন্দ্যোপাধ্যায় মহাশয়। তো আজকে যে বিষয় আমরা শুরু করব, যে এই যে কংগ্রেস কথাগুলি বললেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এবং ইন্ডি জোটের অ্যালায়েন্স আমি এবং অসিত মণ্ডল আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এবং তারপরে কংগ্রেস এবং কংগ্রেস সরকার প্রতি পদক্ষেপে কিভাবে সংবিধান এবং সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরজিকে অপমান করেছেন সেই কথাগুলি তুলে ধরবেন ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং ডক্টর সুদীপ দাস মহাশয়। তো শুরু করব যে আমাদের সরকার আসার পরে আমরা
যে 5টি গুরুত্বপূর্ণ স্থান ডক্টর আম্বেদকরজির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেগুলোকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের স্থান হিসেবে সংস্কার করেছেন, যাকে বলা হচ্ছে পঞ্চতীর্থ। তীর্থ আমরা কি বলি? ভগবানের জায়গায়। ডক্টর আম্বেদকরজি, যিনি আমাদের ভারতবর্ষকে যে ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন, সংবিধানের যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারম্যান, তার সাথে রিলেটেড যেসব জায়গা সেগুলোকে আমরা পঞ্চতীর্থ বলছি। জন্মভূমি মহু, মধ্যপ্রদেশে ডক্টর আম্বেদকরজির জন্মস্থান। এখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে। কংগ্রেস সরকারের সময় কিন্তু কিছু হয়নি, তারা কিন্তু কিছু করেননি, অথচ তারা বলেন কিন্তু তারা খুব সম্মান করেন ডক্টর বি আর আম্বেদকরজিকে। শিক্ষাভূমি লন্ডন, যেখানে তিনি উচ্চ শিক্ষা লাভ করেছিলেন। লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সে পড়ার সময় ডক্টর আম্বেদকরজি যেখানে থাকতেন, সেই বাড়িটিকে বিজেপি সরকার কিনে নিয়েছে। চারজন আজকে রয়েছি আমাদের করবে। দীক্ষাভূমি নাগপুর, যেখানে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মহাপরিনির্বাণ ভূমি দিল্লি, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এবং চৈত্যভূমি মুম্বাই, তার চিরনিদ্রা স্থান, যা একটি পবিত্র স্মৃতিস্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহ্যকে সম্মান জানাতে মুম্বাইয়ে সমতার মূর্তি নির্মাণ করা হচ্ছে। 2024 সালে ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজের প্রায় 47% সম্পন্ন হয়েছে। ডক্টর আম্বেদকরজি আন্তর্জাতিক কেন্দ্র দিল্লি, এই কেন্দ্রটি স্থাপনের প্রস্তাব দেওয়া হয় প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের আমলে, কিন্তু পরবর্তীতে কংগ্রেস সরকারের শাসনে এই প্রস্তাবের কোনো অগ্রগতি হয়নি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2015 সালে 20 এপ্রিল ডক্টর আম্বেদকরের স্থাপনের 125তম জন্মবার্ষিকী উদযাপনকালে এই কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। এটি 2017 সালের 7ই ডিসেম্বর উদ্বোধন করা হয়। অর্থ সামাজিক রূপান্তরের ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা, বিশ্লেষণ ও নীতি প্রণয়নের জন্য দিল্লির জনপথে এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছিলেন মোদিজি। এই কেন্দ্রের মূল লক্ষ্য সুষ্ঠু ও প্রামাণিক গবেষণার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা। হাতে পকেটে ছোট সংস্করণ কনস্টিটিউশনের লাল রঙের সংবিধান হাতে নিয়ে ঘুরলেই সংবিধানকে সম্মান দেওয়া হয় না। রাহুল গান্ধী, ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে আপনারা সম্মান দেননি, অপদস্থ করেছিলেন। ডক্টর আম্বেদকরজির নামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভীম অ্যাপ চালু করেন। এই অ্যাপটি ইউপিআই তার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই অ্যাপ সরাসরি ব্যাংকের মাধ্যমেই পেমেন্টকে সহজতর করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, কৃষক এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ক্ষমতায়ন ঘটিয়েছে। ভারতীয় জনতা পার্টি ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির যত বক্তব্য, তার লেখা, এগুলো ডিজিটাইজেশন যাতে করা হয় সেই কাজটি হাতে নিয়েছে। এবং দ্য শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট 1989, এটিকে আরো শক্তিশালী করা, সেই পদক্ষেপে তারা 2016 সালে একটি অ্যামেন্ডমেন্ট করে ফিনান্সিয়াল এড SC/ST ক্রাইম ভিকটিমকে যাতে আরো দেওয়া হয় সেটার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরে আমি বলবো
আমরা দেখেছি আমাদের বিধানসভাতেও, পশ্চিমবঙ্গ বিধানসভায়, যে 10 বছর আগে 26শে নভেম্বর 2015 সালে প্রথম সংবিধান দিবস বলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার এই দিনটিকে চিহ্নিত করা হয় এবং এই 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের সংবিধানে যখন 60 বছর পূর্ণ হয়েছিল, মানে শুধু যে 2015 সালে 26শে নভেম্বরই আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার যে করেছেন সংবিধান দিবস, শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2010 সালে, নরেন্দ্র মোদীজি একটি বিশেষ এবং প্রতীকী সংবিধান গৌরব যাত্রা তিনি আয়োজন করেন এবং এই যাত্রায় তিনি ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এক কপি অত্যন্ত সংবিধানের একটি কপি অত্যন্ত সম্মানের সঙ্গে একটি হাতির মাথায় রেখে সারা শহর জুড়ে তার শোভাযাত্রা হয় 2010 সালে। এবার আমি টিচার সেলের সম্মানীয় কনভিনার অসিত বাবুকে বলবো মোদী সরকার কি কি করেছেন তার কিছু পয়েন্টার্স দেওয়ার জন্য। আমি একটুখানি বলবো এই মাইকগুলোকে একটু ওইদিকে করে দেওয়ার জন্য। কেউ আছে আমাদের? এইগুলোকে একটুখানি ওইদিকে করে দিতে হবে। নিয়ে আসো, ওইটাকে অন করে নে, অসুবিধা, ওইটাকে অন করে নে। নমস্কার। শ্রদ্ধেয় বি.আর. আম্বেদকর জি ভারতবর্ষের দলিত এবং পীড়িত শোষিত মানুষের ন্যায়ের জন্য যে ভিশন বা কাজকর্ম করেছেন, সেই ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য ভারতবর্ষের মোদী সরকার যে বিশেষ ভূমিকা নিয়েছেন এবং তার ভিশনকে এগিয়ে নিয়ে গেছেন। 10% ইকোনমিক উইকার সেকশনদের রিজার্ভেশন পলিসি চালু করেছেন, যাতে তারা অন্যান্য মানুষের সুযোগ, যে ন্যায় যে সুযোগ সুবিধা সেটা তারা পেয়ে থাকেন, সরকারি সুবিধা পেয়ে থাকেন। ওবিসি যে কমিশন ছিল সেটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস ছিল না, সেই মোদী সরকার ওবিসি কমিশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস প্রদান করেছেন। মহিলাদের আপলিফমেন্ট করার জন্য এবং সশক্তিকরণ করার জন্য লেজিসলেচারে 33% রিজার্ভেশন মহিলাদের সিট থাকবে এবং তারা লেজিসলেচার হিসাবে সমাজে বা ভারতবর্ষে কন্ট্রিবিউশন করতে পারবেন, সেই ব্যবস্থা মোদী সরকার করেছেন। জম্মু, আপনারা জানেন জম্মু কাশ্মীরে ভারতবর্ষের যে আইন লাগু অনেক কিছু প্রণয়ন হতো না, এবং কারণ কংগ্রেস সরকার সেই সময় আর্টিকেল 370 যুক্ত করেছিলেন এবং ভারতবর্ষের অনেক আইন সেখানে লাগু হতো না, এবং ওখানে দলিত সমাজের মানুষরা ছিল, তারা ভারতবর্ষের যে অন্যান্য সুযোগ সুবিধা থেকে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। এবং মোদী সরকার 2019 সালে 370 অনুচ্ছেদকে সংবিধান থেকে রোধ করার পরে জম্মু কাশ্মীরের দলিত সমাজের এবং সাধারণ পাবলিকের মানুষের যে ন্যায়ের বার্তা দিয়েছেন, সেটা ভারতবর্ষের প্রত্যেকে ঐতিহাসিক একটা ল্যান্ডমার্ক সংবিধানের অ্যামেন্ডমেন্ট শুরু করেছেন। এবং দিদি বললেন কি ভারতবর্ষের মানুষের কাছে সংবিধানের গৌরব এবং আম্বেদকরজি গৌরব এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনার 26শে নভেম্বর 2015 সাল থেকে মোদী সরকার সেই অ্যাওয়ারনেস ডে হিসাবে, সংবিধান দিবস হিসাবে বা সংবিধানের যে গৌরব, ভারতবর্ষের স্পিরিট, সেটা যেন মানুষের কাছে অ্যাওয়ারনেস এবং আরো সমৃদ্ধ হয়, তার জন্য মোদী সরকার কাজ করেছেন। নমস্কার।
এটুকু আমার বলার ছিল। আরেকটা বিষয় যেটা আমাদের বলার খুব দরকার, এইদিকে দিদা দিদি আর আমি আমি বলেছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, দুটো বিষয় দিয়ে আমি শেষ করব যে আমাদের সরকার, অনেক পয়েন্টস আছে, পয়েন্টস যদি সবকটা বলি তাহলে আজকে দুপুর অবধি সময় চলে যাবে। তো স্পেসিফিক কিছু পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দুটো পয়েন্ট না বললেই নয় যে ডক্টর বি.আর. আম্বেদকরজিকে ভারত রত্ন আমাদের সরকার দিয়েছে। কংগ্রেস সরকার নিজেদেরকে ভারত রত্ন দিয়েছে জীবিতকালে, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরজিকে কিভাবে তার বিরুদ্ধে গিয়ে প্রতি পদক্ষেপে অপমান করেছেন সেটা তো ডক্টর শরৎদত্ত মুখোপাধ্যায় এবং সুদীপ দাস বলবেন। কিন্তু এই যে মানুষটা, যিনি আমাদের ভারতবর্ষের যে সংবিধান যেটা নিয়ে দেশ চলছে, তাকে ভারতরত্ন দেওয়ার কথা কিন্তু তারা ভাবেননি, আমাদের সরকার দিয়েছেন। এবং অবাক হয়ে যাবেন যে পার্লামেন্টে তার কোনো ছবি ছিল না। ভাবতে পারেন, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরজির মূর্তি মোদী সরকার দেশের শীর্ষ আদালত এবং আইন মন্ত্রকে স্থাপন করেছেন, যাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকে এবং ভারতের আইনি পরিকাঠামো তৈরিতে তার ভূমিকা সম্পর্কে জনগণ সচেতন হয়। এবং 1990 সালে 12 এপ্রিল প্রয়াত শ্রী অটল বিহারী বাজপেয়ীজি ডক্টর আম্বেদকরের একটি প্রতিকৃতি সংসদের কেন্দ্রীয় হলে স্থাপন করেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, আপনাদের মনে হয়নি না একবারও? আপনারা তো এত সম্মান করেন সংবিধান আর ডক্টর বি.আর. আম্বেদকরজিকে। পার্লামেন্টের সেন্ট্রাল হলে একটা ছবি লাগানো যে দরকার, সেটা আপনাদের একবারও মনে হয়নি। নিজেদের গান্ধী পরিবারের ছবি ভরপুর আছে। এই প্রতিকৃতিটি এঁকেছিলেন জেবা আমরোহাভি এবং এটি উন্মোচন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ভিপি সিং। উল্লেখযোগ্যভাবে বিজেপি ভিপি সিং সরকারকে সমর্থন করেছিল। তো এই দুটো বিষয়ে ভারতরত্ন এবং তার একটি ছবি, সেটা রাখারও বা দেওয়ার দরকার কংগ্রেস সরকার মনে করেন। সবাইকে নমস্কার। সম্মানীয় বিধায়িকা অগ্নিমিত্রাদি যেগুলো বললেন তার একই সুর টেনে বলি যে ভাবতে পারছেন আমার আপনার পরিবারে বাবা, মেয়ে এবং নাতি তিনজনেই ভারতরত্ন পেয়ে গেল। পণ্ডিত জওহরলাল নেহরু ভারতরত্ন পেলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতরত্ন পেলেন এবং পরবর্তীকালে রাজীব গান্ধীও ভারতরত্ন পেয়ে গেলেন। অবাক লাগে সঞ্জয় গান্ধী বাদ গেল কেন? আমি প্রতিবাদ জানাই। ওই একজন বাদ পড়েছে, ওনাকে দিয়ে দেওয়া উচিত। রাহুল গান্ধী তো পেয়ে যাবেনই কোনোদিন না কোনোদিন। তো একই পরিবারে যদি কেউ তিনজন ভারতরত্ন পায়, মাথায় রাখতে হবে পরিবার তন্ত্র এবং পরিবার তোষণের সব থেকে বড় উদাহরণ হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস পার্টি। এবং এই পরিবার তন্ত্র এবং পরিবার তোষণের প্রতিবাদ করতে গিয়ে বি.আর. আম্বেদকর নিজে সরে যেতে বা নিজে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন। ভারতবর্ষের প্রথম দলিত, নন দলিত ছেড়ে দিন, ভারতবর্ষের প্রথম অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী যে ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন, পণ্ডিত নেহেরু ধারাবাহিকভাবে তাকে অবহেলা করেছেন। কোনখান থেকে? না, অর্থনৈতিক কমিটি থেকে, সাব কমিটি, ক্যাবিনেট কমিটি অন ফাইন্যান্স অ্যান্ড কমার্স। কোন মিটিংয়ে বি.আর. আম্বেদকরকে ডাকা হতো না। তিনি তখন ভারতবর্ষের অনলি পিএইচডি ডিগ্রি ইন ফাইন্যান্স হোল্ডার। ভাবুন অবহেলাটা কোথায়। অবহেলার চূড়ান্ত রূপায়ণ করেছেন কিন্তু কংগ্রেস সরকার। একটা ছবি আপনাদের দেখাবো, দেখলে আপনাদেরই মন খারাপ হয়ে যাবে। একটা কার্টুন, এই কার্টুনটা দেখুন সবাই।
এই কার্টুনটা হচ্ছে আমার আপনার কোনো ম্যাগাজিনের নয়, এরা ভারত সরকার, তখনকার ভারত সরকার, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ভারত সরকারের রচনায় এনসিইআরটি টেক্সট বুক, বাচ্চাদের পাঠ্যপুস্তকে এই কার্টুনটা মন দিয়ে দেখুন, বোঝাতে বাধ্য হব। বি.আর. আম্বেদকর সাহেব বসে রয়েছেন একটি ইটের ওপরে, তলায় কনস্টিটিউশন লেখা, পেছনের ছবিটি পণ্ডিত নেহেরু, হাতে চাবুক। বি.আর. আম্বেদকর সাহেব একটা শামুকের গলায় দড়ি দিয়ে বসে আছেন, তলায় লেখা ছিল যে এত দেরি হচ্ছিল কনস্টিটিউশন রচনা করার জন্য যে পণ্ডিত নেহেরু নাকি চাপকে তার স্পিড বাড়িয়ে দিয়েছিলেন। এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী কোন মুখে কোন সাহসে তার পকেটে সংবিধান রাখেন? আমি বলবো রাখবেন না দয়া করে, ওটা সংবিধানের আরো বড় অপমান আপনার পরিবারের তৈরি এই কার্টুনের পরে। 3 নম্বর পয়েন্ট আমি বলবো, সংবিধান নিয়ে এত কথা আজকে রাহুল গান্ধী বলে যাচ্ছেন, সংবিধান খতরে মে হ্যায়। ইতিহাসটা পড়ে নিন মাননীয় রাহুল গান্ধী। টোটাল 106 থেকে 10, মনে হয় আমার 106 অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার মধ্যে 88 বার অ্যামেন্ডমেন্ট করেছেন জাতীয় কংগ্রেসের সরকার। এবং কি কারণে করেছিলেন 88 বার? আর্টিকেল 356 অপব্যবহার করে 88 বার 88টি রাজ্য সরকারকে বরখাস্ত করেছেন বেআইনি ভাবে, আর্টিকেল 356 প্রয়োগ করে। ভুলে গেলে হবে না, মিসইউজ অফ কনস্টিটিউশনে যদি সব থেকে বড় উপাধি দিতে হয়, আমি বলবো ভারতের জাতীয় কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তারা 88 বার 88 রাজ্য সরকারকে ভেঙে দিয়েছেন 356 আর্টিকেল দিয়ে। আমার মনে হয় 3টে বুলেট বিন্দুই যথেষ্ট আপনাদের কাছে পৌঁছানোর বার্তা যে ভারতের জাতীয় কংগ্রেসের ধারাবাহিক অবহেলার জন্য মাসুল দিতে হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে, এবং তিনি শেষমেশ এই অপমান আর সহ্য করতে না পেরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তী কথাবার্তা দিদি অগ্নিমিত্রা দি বলবেন এবং ডক্টর সুদীপ দাস বলবেন। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? আজকের যে সংবিধান দিবস উদযাপন, এই সম্পর্কিত যে প্রেস বার্তা, তো আমি সকলের প্রথমে এই প্রেস বার্তায় উপস্থিত আমাদের যারা সাংবাদিক বন্ধু তাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন অগ্নিমিত্রা দি, শরদদা এবং আমাদের আরও নেতৃত্ব উপস্থিত আছেন। এনারা সংবিধানের বিষয়ে উল্লেখ করেছেন, কংগ্রেস কীভাবে অপমান করেছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে রেখেছেন। দেখুন, বাবা সাহেব আম্বেদকর যিনি না থাকলে আজকে হয়তো আমাদের অবস্থাও পাকিস্তান বা বাংলাদেশের মতো হতো, এটা বাস্তব। আজকে বাংলাদেশের অবস্থা এই কারণ যেন ওখানে একটা অরাজকতার পরিবেশ চলছে, প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার কারণ ওখানে বাবা সাহেব আম্বেদকর জন্মায়নি। পাকিস্তানের অবস্থা তাই, সেখানেও একই অবস্থা। বাবা সাহেব আম্বেদকর যদি পাকিস্তানের জন্মাতেন এবং পাকিস্তানের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকতেন, তাহলে পাকিস্তান আজকে এই অবস্থায় হতো না। তো সেই জন্য আজকে রাহুল গান্ধী যতই বাবা সাহেব আম্বেদকরকে অপমান করুক না কেন, আজকে 140 কোটির দেশের ভারতবর্ষের মানুষ আমরা শান্তিতে, সুখে শান্তিতে রয়েছি, তার কারণ বাবা সাহেব আম্বেদকর। আর বাবা সাহেব আম্বেদকর সমাজের যারা বঞ্চিত, শোষিত এবং নিপীড়িত শ্রেণী, যুগের পর যুগ যারা অবহেলিত হচ্ছে, এই সমাজের মানুষকে সমাজের মূল স্রোতে আনার জন্য উনি সংরক্ষণের বিষয়ে সওয়াল করেছিলেন, উনি সংবিধানে তার ব্যবস্থাও রেখেছিলেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখেছি যে ইন্দিরা গান্ধী উনি ওবিসি আইনটাই ক্যান্সেল করে দিয়েছিলেন। রাজীব গান্ধী উনি 1985 সালের 3রা মার্চ এসসি যে সংরক্ষণ সেটার বিরোধিতা করেছিলেন। আর এসসি এসটিদের মধ্যে মুসলমান এবং খ্রিস্টানদের যারা সংরক্ষণ হয় সেই বিষয়েও কংগ্রেস বারবার চেষ্টা করে গেছে। আর তার ধারাবাহিকতা বজায় রেখেছে কে? রাহুল গান্ধী।
উনি বিদেশে গিয়েও বলছেন, আমেরিকাতে গিয়েও বলছেন যে কংগ্রেস সরকার যদি আসে তাহলে এসসি এসটি ওবিসি সংরক্ষণ তুলে দেওয়া হবে। এটা মানে অবাক করার কোনো বিষয় নয়, এটা ডিএনএ গতভাবে ওনাদের মধ্যে চলে আসছে যে ভারতবর্ষের সংবিধানকে বারবার অপমান করা আর বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা। আপনারা জানেন যে দিল্লিতে যারা গেছেন, দিল্লি সাংবাদিকতা করতে যেসব বন্ধুরা গেছেন, তারা দেখেছেন যে দিল্লিতে 50 একর জমি শুধু নেহেরু পরিবারের জন্যই শুধু রাখা রয়েছে স্মৃতিস্তম্ভ হিসাবে। আর বাবা সাহেব আম্বেদকর তার জন্য 1 ইঞ্চিও জমি রাখেনি। বাবা সাহেব আম্বেদকরের যে দিল্লির বাড়ি 16 আলিপুর রোড, সেই বাসভবনকেও স্মৃতিস্তম্ভ হিসেবে তুলে ধরার জন্য বারবার সেই সময় জনসংঘের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু কংগ্রেস সেই বিষয়টা উপেক্ষিত করেছিল। আর বাস্তবে দেখলাম যে 2016 সালে নরেন্দ্র মোদীজি সরকার ওনার বাসভবনকে জাতীয় স্মৃতিস্তম্ভে সেটা রূপান্তরিত করলেন। আর এই ধারা, বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার ধারা শুধু কংগ্রেসের নয়, সিপিএমেরও রয়েছে এবং মমতা ব্যানার্জিরও রয়েছে, এবং এর প্রমাণ আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। 1979-এ যে মরিচঝাপি গণহত্যা হয়েছিল, সেইখানে 22,000 তপশিলি মানুষকে হত্যা করা হয়েছিল। কংগ্রেস তার শাসনকালে 75 বার সংবিধান সংশোধন করেছিল। যেখানে 22,000 তপশিলি সমাজের মানুষকে হত্যা করা হয়, খুন করা হয়, সেই সরকারের বিরুদ্ধে কংগ্রেস একবারও কোনো আওয়াজ তুলেছিল? কংগ্রেস কোনো সেই সরকারকে আইনের আওতায় আনার জন্য কোনো রকম প্রচেষ্টা করেছিল? আজ পর্যন্ত করেনি। তার কারণ কংগ্রেস আর সিপিএম এরা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। আর তার সাথে বর্তমান যে সরকার আছে, মমতা ব্যানার্জি সরকার, সেও সেই ডিএনএ বহন করে চলেছে। ইন্ডিয়ান আর্মি, বিএসএফ এদেরকে বারবার অপমান করছে কে? এই মমতা ব্যানার্জি। পুরো ভারতবর্ষের উদাহরণ নাই। বিএসএফ এর মানসিকতা তারা কমিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার। তারা বারবার একটা ন্যারেটিভ তৈরি করছে যে ভারতবর্ষ শত্রু, ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গের শত্রু এই ইন্ডিয়ান আর্মি আর বিএসএফ। এটা প্রতিনিয়ত দেখছি। সব থেকে বড় বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি সরকার বাবা সাহেব আম্বেদকর রচিত এই সংবিধানকে মানেই না। সেই জন্য কেন্দ্রীয় সরকারকে অপমান করে। এবং আজকে এমন একটা তথ্য দেব, দায়িত্ব আপনাদের উপর দিচ্ছি, আপনারা খুঁজে বের করুন। এই তথ্য পশ্চিমবঙ্গে একটা বিস্ফোরণ ঘটাবে। আপনারা জানেন যে অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রাম 9 বছর থেকে 19 বছর পর্যন্ত যারা বয়ঃসন্ধিকালে যেসব ছেলে বা মেয়ে হয়, তাদের জন্য কেন্দ্র থেকে প্রতি বছর কয়েকশো কোটি টাকা আসে, প্রতি বছর আসে। মমতা ব্যানার্জি সরকারের স্পেশাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন আইএএস, স্বাস্থ্য ভবনের স্পেশাল সেক্রেটারি, উনি সরকারি অর্ডারে লিখছেন, অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রাম হুইচ ওয়াজ ডিসকন্টিনিউড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই অর্ডারটা 2020 সালের অর্ডার। আর অথচ এই লাস্ট ইয়ারেও এই মোদী সরকারের পক্ষ থেকে এই অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রামের জন্য প্রায় 650 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। এটা সংবিধানকে উপেক্ষা করছে, সংবিধানের সাথে দ্বিচারিতা করছে, বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। তো সেই জন্য টিএমসি হোক, সিপিএম হোক, আর আগে কংগ্রেস সরকার যখন পশ্চিমবঙ্গ ছিল, ভারতবর্ষ ছিল, তারা বারবার সংবিধানকে অপমান করেছে আর বাবা সাহেব আম্বেদকরকে প্রতিনিয়ত অপমান করেছে। সেই জন্য আজকে ভারতীয় জনতা পার্টি, যে পার্টি ভারতবর্ষে প্রথম একজন দলিত একজন রাষ্ট্রপতি দিয়েছে, ডক্টর রামনাথ কোবিন্দ, তারপরে একজন প্রথম আদিবাসী সম্প্রদায়ের মহিলা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছে। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর ভারতীয় জনতা পার্টি আছে বলে ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত আছে এবং ভারতবর্ষে বাবা সাহেবের সম্মান সুরক্ষিত আছে। ধন্যবাদ। বন্দে মাতরম।
আপনারা শুনলেন যে কিভাবে কংগ্রেস এবং কংগ্রেস সরকার প্রতিনিয়ত ডক্টর বি আর আম্বেদকরজিকে অপমান করে গেছেন এবং সংবিধানকে অসম্মান করেছেন। আজকে জওয়াহরলাল নেহরুজি 1954 এবং 1952 ইলেকশনে কমিউনিস্টদের সাথে হাত মিলিয়ে ডক্টর বি আর আম্বেদকরজিকে হারাবার চেষ্টা করেছেন এবং হারিয়েছেন। এবং আমাদের সংবিধানে আজকে কথায় কথায় যে সেকুলার কথা নিয়ে এত চর্চা হয়, ভারতবর্ষ সেকুলার, কিন্তু সেই সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটি কথা কিন্তু আমাদের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরজি লেখেননি। এটা কংগ্রেস সরকার ঢুকিয়েছিলেন এমার্জেন্সির সময় 1976 42nd অ্যামেন্ডমেন্ট। কংগ্রেস দেশ ভাগ করেছে, কংগ্রেস দেশের টুকরো করেছে, নিজস্ব ফ্যামিলির এজেন্ডা পূর্ণ করার জন্য মানুষকে ভুল বুঝিয়েছে, দেশের ক্ষতি করেছে। এবং আজকে দিনের অবধি, আজ অবধি যে ভারতবর্ষের মধ্যে যে বিভিন্ন ইস্যু নিয়ে তোলপাড় হয়, আজকে সেই সেকুলার আর সোশ্যালিস্ট কথাটিও খুব চালাকি করে 1976-এ ঢুকিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সির সময়। এই বিষয়গুলোই বলার ছিল আপনাদের সামনে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছক যে খেয়ে দেশের পাশে, দেশের মানুষকে ভুল বুঝিয়ে এতদিন রাজনীতি করে গেছে কোন পার্টি, আর এখন নাটক করছে সংবিধান কতটা সম্মান করেন, বি আর আম্বেদকরজিকে স্বরাষ্ট্রমন্ত্রী অসম্মান করেছেন, আমরা সম্মান দিয়েছি, লাল ডায়েরি বার করে, লাল সংবিধান বার করে নাটক করা ছাড়ুন। ইতিহাস অন্য কথা বলছে আপনাদের দল সম্বন্ধে, আপনাদের সরকার সম্বন্ধে। এটুকুই বলার ছিল। আপনাদের যদি কোনো বিষয় থাকে বলতে পারেন। কিছুক্ষণ আগে সঞ্জয় রায় তার আইনজীবী সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে সঞ্জয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না সঞ্জয়কে, রাজ্য চাইছে না যে সত্যি বেরিয়ে আসুক। অনেকেই এই ঘটনার পেছনে জড়িত। সঞ্জয় অনেকবার করে কথা বলার চেষ্টা করছে, তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছেন না। তিনজনকে জিজ্ঞাসাবাদ করাই হয়নি, শুধু তাই নয়, সাদা কাগজে সই করাতে চাইছে। তারা বারণ করেছেন যে আইনজীবীদের সঙ্গে কথা না বলে কোনোভাবে সাদা কাগজে সই করবেন না। সঞ্জয় নিজে কোনো লিগ্যাল এইড সাহায্য নিতে চাইছে না, ব্যক্তিগত আইনজীবী রাখতে চাইছে। ফাঁসি দিয়ে আসলে রাজ্যের বা কোনো রাজনৈতিক দল চাইছে এই সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে। অবশ্যই গতকালই আমি বলেছি, আপনারা ছিলেন, আমি গতকালই বলেছি যখন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যে মেদিনীপুরের ইস্যু নিয়ে যে আমরা প্রোটেস্ট মিছিল করেছি কালকে, তারপরেই আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চাইছেন প্রথম দিন থেকে যেটা চেয়ে এসেছেন, আপনি তো আর আদালত নয় মমতা ব্যানার্জি, আপনি আইনজীবী হতে পারেন। আপনি রাস্তায় নেমেছেন 9th অগস্টের পরেই যে একমাত্র সঞ্জয় রায় খুনি, আর কেউ নয়, তাকে ফাঁসি দেওয়া হোক। আপনি জানলেন কি করে? আর আপনি ফাঁসি চাইছেন হঠাৎ করে, মানে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে বেশ সুবিধা হবে আপনার। তো বাকি যারা যারা ইনভলভড আছে তাদের নামগুলো আর কোনোদিন সামনে আসবে না। আমি তো মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে। মহামান্য আদালতের কাছে আমার আর্জি, সঞ্জয় রায়কে কলকাতার জেল থেকে তুলে দিল্লির জেলে নিয়ে যাওয়া হোক, তার কারণ আমার মনে হয় তাকে খুন করে দেওয়া হবে। তাকে যদি খুন করে দেওয়া হয়, এই কেসের আর কোনো কিছু হবে না। এবং শুধু সঞ্জয় রায় এর মধ্যে ইনভলভ নয়, আমার মতো একজন সাধারণ মানুষ, আমি কোনো আইনজীবী নই, সাধারণ কমন সেন্সে এটা বলে যে প্রতিটা স্তরে যেভাবে গাফিলতি হয়েছে, রাজ্য পুলিশ তথ্য লোপাট করা, 14 ঘন্টা পরে এফআইআর করা, আজকে যে পোস্টমর্টম করেছে ডাক্তার বলছে তার গলায়, এখানে অভয়ার গলাতে ফিঙ্গারপ্রিন্ট ছিল, কিন্তু সঞ্জয় রায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি। আজকে যারা হাসপাতালে, যারা ডক্টর সন্দীপ ঘোষ, যারা সব
ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো যারাই বদমাইশিটার পিছনে, আজকে তাদের নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি। আজকে বাবা মাকে, অভয়ের বাবা মাকে ঘুষ খাইয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে, আমরা সবাই জানি। আজকে তড়িঘড়ি করে টিএমসির এমএলএ নির্মাল্য ঘোষ এবং আমাদের যে কাউন্সিলর, তারা বডি পুড়িয়ে দিয়েছে। কিসের এত তারা ছিল? তারা এই জন্যেই ছিল যে আরো অনেকে আছে। কারা আছে আমরা জানতে চাই। কেন সঞ্জয় রায়কে তারা আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না? মহামান্য আদালতের কাছে আমার আর্জি, সাধারণ মানুষের হয়ে পক্ষ থেকে সবাই অখুশি। এই যে বিচার হয়েছে তাতে আমরা অখুশি। হ্যাঁ, সঞ্জয় রায় মেবি ওয়ান অফ দ্য সাসপেক্ট, ওয়ান অফ দ্য কনভিক্ট, বাকি আরো অনেক কেউ ছিল। 36 বছরের একজন ডাক্তারকে সিবিআই বলছে যেখানে বডি পাওয়া গেছিল সেটা আসল ক্রাইম সিন নয়। তাহলে আপনি বলতে চান যে অন্য কোথাও খুন হয়েছে, খুন করলো, রেপ করলো, কাঁধে করে বডিটাকে নিয়ে এসে অন্য জায়গায় রেখে দিল, কেউ জানতে পারলো না? একটা কলকাতা শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট হাসপাতাল হতে পারে কোনোদিন, কিভাবে রেপড হয়েছে? তার গোপনাঙ্গে কোনো পাওয়া যায়নি, সিমেন্ট পাওয়া যায়নি, তাহলে রেপটা হলো কিভাবে? অনেক প্রশ্ন রয়েছে, তার উত্তর আমরা চাই। সিবিআইকেও দিতে হবে এই উত্তর। মমতা ব্যানার্জি, আপনি চালাকি করার চেষ্টা করবেন না। যদি এতই আপনার মনে হয় যে সঞ্জয় রায়ের ফাঁসি দরকার, তাহলে আমি বলছি আপনি একটা কামিং 7 ডেজের মধ্যে একটা মিছিল করুন। কামদুনির বোনের যারা অত্যাচার করে খুন করেছে, রেপ করেছে, তাদের যাতে ফাঁসি হয় সেটা নিয়েও আপনি একটু রাস্তায় নামুন। কারণ সেটাও তো সিআইডি করছে সেই তদন্ত। নিয়ম তো সবার জন্য এক হবে। সিবিআই করছে বলে সিবিআই কে অ্যাকিউজ করে আপনি ফাঁসি চাইবেন, আর আপনার পুলিশ, আপনার সিআইডি যেটা করছে সেটা নিয়ে আপনি কথাটি উত্তর দেবেন না, এটা তো হতে পারে না। রাস্তায় নামুন, কামদুনির বোনের জন্য ফাঁসি চান, আমরা চাই। দিদি, এখানে একটা প্রশ্ন, আপনি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন, অভিযোগ অভয়ের মা বাবার পক্ষ থেকে যে মেয়ের এই চরম পর্যায়ের জন্য মুখ্যমন্ত্রী একমাত্র দায়ী। অভয়ের বাবা মা প্রথম দিন থেকে বলে এসেছেন, আজ অব্দি বলছেন, এবং যে কোনো সাধারণ মানুষ সে যে দলই করুক না কেন, তৃণমূলও যদি সে করে আর তৃণমূলের সমর্থকও যদি সে হয়, একজন মহিলাকে গিয়ে, একজন মাকে গিয়ে জিজ্ঞেস করুন আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রীর এর পিছনে হাত আছে? সে বলবে হ্যাঁ। মুখ্যমন্ত্রী বলছেন ঝাড়গ্রাম থেকে ফেরার সময় উনি কথা বলতে বলতে এসেছেন এক্স সিপি বিনীত গোয়েলের সঙ্গে। অবশ্যই কথা বলতে বলতে এসেছেন। তো আপনি আইনজীবী, আপনি তো জানেন আইনের প্যাচকোষগুলো, কিভাবে প্রমাণগুলো লোপাট করতে হবে, কিভাবে 14 ঘন্টা পরে এফআইআরটা করতে হবে, 12 ঘন্টা পরে জিডি। যে জিডি করেছে সে থানাতে ছিলই না, সেই অফিসার। সিবিআই বলছে কনস্পিরেসি হয়েছে টালা থানাতে। কিসের কনস্পিরেসি? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কনস্পিরেসি করেছেন মমতা ব্যানার্জি? আপনার ডিসিপি কে দিয়ে ঘুষ খাওয়াতে গিয়েছিলেন অভয়ার বাবা মাকে। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? কখনোই নয়। আমরা কি এতটা বোকা? হ্যাঁ, আপনাদের চালাকিগুলো আমরা বুঝি না। এর পিছনে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার বিরাট বড় একটা কোনো কনস্পিরেসি চলছে কিছু মানুষকে আড়াল করার জন্য যারা এই খুনের সাথে যুক্ত। এবং আমি চাই যে আমাদের অভয়ার বাবা মা নতুন করে যে আবার গেছেন সুপ্রিম কোর্টে, এই বিষয়গুলি সামনে আসুক। অর্ধেক বিচার হয়েছে এবং বাকি অর্ধেক বিচার এখনো বাকি। অভয়ার আত্মা শান্তি পাবে না যতক্ষণ নাই পুরো বিচার হচ্ছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় নিয়ে যে স্পিকার যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রসঙ্গে একটা সহমত পোষণ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ব্যক্তি এককভাবে তিনি কেউ কোনো রকম কোনো কিছু করলে সেটা সঙ্গে সে অর্থে পাওয়া যায় না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো সোর্স আছে, রিসোর্স আছে, সেই জন্য তিনি এত টাকা খরচ করে করতে পারছেন। সব বিধায়ক বা জনপ্রতিনিধির পক্ষে এটা করা সম্ভব নয়। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটার দুটো দিক আছে।
একটা হচ্ছে যে আপনি জানেন যে তৃণমূল দলের মধ্যে, যদিও বা সেটা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, আই এম নট ইন্টারেস্টেড তাদের বিষয়ে কোনো কথা বলা, তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আপনি প্রশ্নটা করলেন বলে উত্তর দিচ্ছি যে আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানে যে এখন ক্ষমতা দখলের একটা লড়াই চলছে তৃণমূলের মধ্যে। একটা গোষ্ঠী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, যেখানে প্রবীণ নেতারা আছেন, এবং আরেকটা গোষ্ঠী হচ্ছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। কিন্তু রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই সাইডলাইন করে দিয়েছেন, এবং তার গোষ্ঠীর লোকজনও সাইডলাইন হয়ে যাচ্ছে। আমরা রিসেন্ট টাইমসেও কিছু কিছু সাসপেনশন অর্ডার দেখেছি। সুতরাং শোভনদেব বাবু এবং বিমান বন্দ্যোপাধ্যায় এনারা মনে করছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে মুখ না খুলি বা না বলি, এবং আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা না বলি, আমার পজিশন শক্ত হবে না, আমাকেও কোনো সময় হয়তো বেরিয়ে যেতে হবে। তাদের পজিশন শক্ত করার জন্য তারা মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো ফ্যাক্ট। কারণ আমাদের যে হেলথ সিস্টেম, হেলথ ডিপার্টমেন্ট, সেটা আসলে কিছু নেই। স্বাস্থ্য দপ্তর শুধু নীল সাদা রঙের হাসপাতাল, ডাক্তারবাবু বসে আছেন পাশে, সেখানে না কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে স্পুরিয়াস ড্রাগস, স্পুরিয়াস স্যালাইন, স্পুরিয়াস অক্সিটোসিন মানে ভুয়ো ওষুধ দিয়ে মানুষকে মারা হচ্ছে। কেন মারা হচ্ছে? কারণ সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মতো কোম্পানি থেকে পার্টি ফান্ডে টাকা ঢোকে। সেই জন্য 14ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্যান করার পরেও মুখ্যমন্ত্রীর মনে হয়নি যে হ্যাঁ আমার ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীকে। আজকে যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো, যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন, তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না। আর যদি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডে সব বেনিফিট পাচ্ছে, ওষুধ পাচ্ছে, এমআরআই, সিটি স্ক্যান সব হচ্ছে, তাহলে তো আপনার সেবাশ্রয় করার দরকার ছিল না আলাদা করে ক্যাম্প। ভালো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ এটাই দেখতে চেয়েছে। আপনি সত্যি কথাটা সামনে এনে দিয়েছেন বাই চ্যালেঞ্জিং ইয়োর পিসিমা, মানে আওয়ার চিফ মিনিস্টার, যে আসলে স্বাস্থ্য দপ্তর বলতে কিছু নেই। আমি একটা জিনিস বলবো, দিদি যেটা বলেছেন, সঞ্জয় রায় কিন্তু মৃত্যুদণ্ড হবে না। আমি বলে দিলাম আজকেও যে হবে না, আপনারা দেখে নিন, কিছুদিনের মধ্যে জেলেই ওর মৃত্যু হবে। হি উইল বি মার্ডার্ড ইন কাস্টাডি। যেন তেন প্রকারণে দুজনেরকে মুখ বন্ধ করতে হবে। আর একজনের পোস্টমর্টম যেরকম দেখেছেন, কোনদিন শুনেছেন বাড়ির বাবা মা পোস্টমর্টম করাতে চাইছে, সরকার পোস্টমর্টম না করিয়ে তাড়াতাড়ি সব দেহ বার্নিং ঘাটে নিয়ে গেল? অভয়া। যেখানে বাড়ির লোক পোস্টমর্টম করাতে চাইছে, এক। যেখানে সঞ্জয় রায় কথা বলতে চাইছে, উল্টো দিকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বলছে মুখ বন্ধ করে এক্ষুনি মৃত্যুদণ্ড দিতে হবে। হবে না। 2 নম্বর হচ্ছে, দুটো নাম আপনারা কি কোনোদিন শুনেছেন? আপনারা সাংবিধানিকতা করছেন, কৈলাস মৃত্যুকা এবং সেকেন্ড নামটি হচ্ছে নীরজ মিত্তল। এই মৃত্যুকা এবং মিত্তল এরা দুজনে কারা? আপনারা মুকুল ঘোষের নাম শুনেছেন, মেন ফাইন্যান্সার অফ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। কোন এফআইআর হয়েছে? কোন সাসপেনশন হয়েছে? কোন সিআইডির ইনভেস্টিগেশন হচ্ছে 3 জনের নামে? মুকুল ঘোষ, মৃত্যুকা মিত্তল, নীরজ মিত্তল, কৈলাস মৃত্যুকা, মুকুল ঘোষ, এই 3 জনের নামে কোন কমপ্লেন করেছে রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে এরা হচ্ছে ওনার, মালিক, সিইও মুকুল ঘোষ। 75-25 ভাগ যাচ্ছে চোপড়ার ইসলামপুরের ওই ফ্যাক্টরি থেকে কালীঘাটের হরিশ চ্যাটার্জিতে, জেনে রাখুন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভেবে দেখুন যে কিরকম ধরনের, মানে আমি যেটা আগেও বলেছি যে ইউনিয়ন কার্বাইড ভোপালে যে ঘটনাটি ঘটেছিল, যেভাবে গ্যাস মৃত্যু তো হয়েই ছিল, যেভাবে মৃত্যু হচ্ছে এখানে। গতকালও আপনারা জানেন জলপাইগুড়ি হাসপাতালে শান্তনা বোধহয় ওনার নাম, মারা গেছেন, তাকেও এই ধরনের স্যালাইন তাকে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যাদের শরীরে সরকারি হাসপাতালে যারা ভর্তি হয়েছেন এবং যাদের এই স্যালাইন গেছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে। মানে ইউ নেভার নো, ইউনিয়ন কার্বাইডের মতো যে বলে যে এখনো যাদের, যেরকম জাপানে অ্যাটম বম্বে, এখনো যাদের প্রেগনেন্সিতে বাচ্চা হচ্ছে তারা ডিফর্মড হচ্ছে, সেরকম ভোপালে এইখানেও
এই আরএল স্যালাইন যারা নিয়েছে, যাদের মৃত্যু হয়নি, তাদের আগামী দিনে কিভাবে সেটা বেরোবে, কিভাবে শরীরে কোন দিকে সেটা দেখা দেবে, ইউ নেভার নো। at the cost of আমাদের হেলথ, সাধারণ মানুষের হেলথে, সেটাকে কমপ্লিটলি ইগনোর করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই ধরনের কাজ করলেন। অগ্নিমিত্রাকে কিছুক্ষণ আগে গজপথে যুব তৃণমূল নেতাকে গুলি করা হলো। মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে পিস্তল বের করে একবার পরপর যে সিরিজ চলছে গজবাজে মোটরবাইক দুই দুষ্কৃতী আশঙ্কাজনক অবস্থায় কলকাতা আমার যুব তৃণমূল নেতাকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে বন্দুক বের করে ওপেন রাস্তায় এটা তো আমরা দেখিয়েছি, এটা তো এটার মানেই তো তৃণমূল, এটাই তো এগিয়ে বাংলা। এই ওকে খুন করে দিচ্ছে, ও ওকে গুলি মেরে দিচ্ছে। আমাদের কলকাতার কসবার কাউন্সিলর বসে আছে, সন্ধ্যাবেলা তাকে গুলি মারতে চলে এলো, সুপারি কিলার। মালদার কাউন্সিলরকে গুলি করে দেওয়া হলো। কালকে একটা ভলিবল এতে সেই তালিবানদের যেরকম আমরা দেখেছি না, কোনো কিছু হলেই তারা আকাশে গুলি ছোড়ে, সেরকম দেখছি মালদাতে গুলি ছুটছে। আর মুখ্যমন্ত্রী বলেন সেই মালদার এসপি কে অপদার্থ, কিন্তু তারপরেও সে রয়ে যায়। আজকে আবার যুব নেতাকে খুন করে দেওয়া হয়েছে। এভাবেই চলবে বাংলার মানুষ। আপনারা দেখুন কোন সরকারকে এনেছেন, মা মাটি মানুষের সরকার কাকে এনেছেন দেখুন। আপনার এই পাশের বাড়িতে থাকে আইসিস এর ভদ্রলোক, এইদিকে থাকে আল কায়দার ভদ্রলোক, আর পিছনে থাকে কি মুজাহিদ্দিন তাই থাকে। এখন তো এরাই হচ্ছে আমাদের নেবার, আমাদের পড়শি, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব। টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে, আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার, সেটাও অ্যাভেলেবেল। কিন্তু দিদি, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ তিনি তো বলেন পশ্চিমবঙ্গ নাকি সুরক্ষিত আছে। এই ঘটনা একের পর এক প্রমাণ করে দিচ্ছে যে কোথাও কখনো খাগড়াগড়, কখনো অশোকনগর। মুখ্যমন্ত্রী সুরক্ষিত বলেন, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কিরকম সুরক্ষিত পশ্চিমবঙ্গ, যেখানে টেররিস্ট অর্গানাইজেশনসের বড় বড় মাথারা এখানে রয়েছে, আর বাইরের কাশ্মীর পুলিশ আর আসাম পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করছে। সামান্য লজ্জাটুকু যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে রিজাইন করা উচিত ছিল, কিন্তু সেই লজ্জাটুকু আমাদের মুখ্যমন্ত্রীর নেই। কবিদের বাংকারের হদিশ পাওয়া গেছে নদিয়া সীমান্তে, যেখানে বলা হচ্ছে যে বাইরের বাংকার, দুই দিনে মোট 4টে বাংকারের খোঁজ পাওয়া গেল। এটা কতটা আতঙ্কের? ভারতীয় ভূমিতে, এটা ভূমিতে যেটা এরকম চিন্তার 4খানা বিষয়, বাংকার রয়েছে বলে মনে করছে সীমান্তে 4টি বাংকার, এবং তার মধ্যে নিষিদ্ধ ফেন্সিডিল পাওয়া গিয়েছে। প্রশ্ন হচ্ছে, শুধুই কি নিষিদ্ধ ফেন্সিডিল পাচারের জন্য বাংকার তৈরি করা হচ্ছিল, নাকি অন্য উদ্দেশ্য ছিল? বিএসএফ কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা এই বাংকার আজকে উদ্ধার করেছে, যা ভারতীয় ভূখণ্ডে তৈরি করা হয়েছে, এবং সেখানে ফেন্সিডিল রাখা। দেখুন, আমরা কয়েক মাস আগে, আপনাদের মনে থাকবে, আমাদের সাউথ 24 পরগনার দিকে কাকদ্বীপ বা কুলতলিতে একটি মানুষের বাড়ি থেকে একটা সুড়ঙ্গ পাওয়া গেছিল, যেটা বাংলাদেশে গিয়ে উঠছে, এবং সেই লোকটি পালিয়েও গেছিল। তো আজকে বাংকার দেখা যাচ্ছে। ভাবা যায়, যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে। আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পড়ে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না? হতে পারে। আপনি দেখুন, যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। সবকিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড এখানে। আপনি ফেন্সিডিল রাখুন, বোম রাখুন, গুলি রাখুন, গরু রাখুন, মহিলা রাখুন, আপনাকে শুধু কিছু লক্ষ টাকা, কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে। থানা সেটা গাড়ি করে, যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে, সেইভাবে গিয়ে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সবই জানেন। হতে পারে উনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না?
সেটাই জানে না যে আইসিস, আল কায়দা এই ধরনের কি মুজাহিদ্দিন এইসব লোকজন ঢুকছে? মমতা ব্যানার্জির পুলিশ জানেন না? ফেন্সিডিল রাখা হচ্ছে, এগুলো জানেন না? উনি সবই জানেন। ওনার কাজ হচ্ছে যেটা দেশকে রক্ষা করছে, যেসব ইনস্টিটিউশন, সিবিআই বলুন, ইডি বলুন, র বলুন, বিএসএফ বলুন, তাদেরকে আক্রমণ করা, অপদস্থ করা। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাজ। মোদিজির বিরোধিতা করতে করতে উনি এখন দেশের বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের মানুষের শুধু জীবন শুধু সুরক্ষা নেই তা নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখে নিচ্ছে সাইফ আলী খানকে মারা হচ্ছে, সেই লোকটাও এসছে পশ্চিমবঙ্গ দিয়ে, বাংলাদেশ থেকে। তো এটাই এগিয়ে বাংলা, এটাই মানতে হবে। অগ্নিদি কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করেছিলেন যে নদী থেকে অবৈধভাবে বালি তোলা যাবে না। আমাদের শিলিগুড়ির সাংবাদিক, তিনি শিলিগুড়ির বালাসনের কভারেজে গেছিলেন, তিনি ছবি করছিলেন বলে এমন মারধর করা হয়েছে, তাকে এখন আইসিসিউতে ভর্তি করতে হয়েছে। শিলিগুড়ির সাংবাদিক, ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। চিত্র সাংবাদিক, তাকেও মারধর করা হয়েছে এবং সমস্ত জিনিসপত্র তার আগে লুট করে নেওয়া হয়েছে। খুব আনফরচুনেট, আমরা এই ধরনের দৃশ্য এবং ঘটনা শুনতে শুনতে আমরা সত্যি পরিত্রাণ চাই। পরিবর্তন তো চাই, বাংলার মানুষ পরিত্রাণও চাই। এগুলো নেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন বালি তোলা যাবে না, বালি চুরি করা যাবে না, পাথর চুরি করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না, কোনো দুর্নীতিকে আমি করি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি, আপনি শিলিগুড়ির কথা বলছেন, আপনি আসানসোলে যান, দামোদর নদীতে মাঝখানে ওটাকে জেসিবি বলেন, ওটা একটা অন্য নাম আছে, সেই মেশিন বসিয়ে দেয়। মেশিনটা ওইখানেই রয়েছে। কথা নাকি শুধু সাইড থেকে নাকি তোলা যাবে, তাও ম্যানুয়াল, মেশিন দিয়ে তোলা যাবে না। কিন্তু এখানে তারা পুরো মাঝখানে বসিয়ে দিয়েছে। ডিএম জানে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানে না, সেখানকার আসানসোলের দুর্গাপুর কমিশনারেটের সিপি জানে না, জলপাইগুড়ির সিপি জানে না, এসপি জানে না। জামুরিয়ার দিকে যান, সেখানে অজয় নদীর ওপর মেশিন বসানো রয়েছে। আমি গেছি একটি সহবোঝে, যেই শুনেছে আমি গেছি অমনি সমস্ত মেশিন হাওয়া হয়ে গেল, কপ্পুরের মতো, দেখতে পারলাম কোথায় চলে গেল। সব জানে, এবং মমতা ব্যানার্জিও সব জানেন। মমতা ব্যানার্জি, আপনি নাটক করবেন না, আপনি সমস্ত কিছু জানেন। বাংলার মানুষ সেটা বুঝছে। বাংলার মানুষকে একটা সুযোগ দেওয়া হোক, একটা সুযোগ দেওয়া হোক, সঠিক ইলেকশন হোক, সঠিকভাবে ইলেকশন হোক, বাংলার মানুষ বুঝিয়ে দেবে। এই যে অন্যায় অত্যাচার করে এসেছেন না 14টা বছর, প্রতিটা এতে জবাব দেবে বাংলার মানুষ, প্রতিটা বিষয়। অবশ্যই করবে, অবশ্যই করবে। আপনাদের কাজ সঠিক কথা, সঠিক নিউজ মানুষের সামনে আনা। আজকে একজন আইসিইউতে গেছে, কালকে ওর দুজনকে পাঠান, আমরা যাব আপনাদের পাশে, আমরা আছি। প্রতিটা বাংলার মানুষের অন্যায় যে হচ্ছে, আমরা আছি। এবং আগামী দিনে, কালকেও আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বলেছেন যে বাড়ি ভেঙে পড়ছে কলকাতা শহর এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ফিরহাদ হাকিম বলছেন পড়তেই পারে, উনি জানেন না কিছু। একজন মেয়র, তার কাজই হচ্ছে এটা দেখা যে কোথায় বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি যাতে নিয়ম মেনে যাতে করা হয়, উনি কিছুই জানেন না। কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এই সরকারের, মুখ্যমন্ত্রীর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তার মেয়রের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। যে যা পাচ্ছে করে দিচ্ছে, শুধু টাকা দিতে হবে আপনাকে, শুধু ঘুষ খাওয়াতে হবে, সব কাজ হয়ে যাবে এখানে। কোন রাজ্যে রয়েছি আমরা? এর প্রতিবাদ করবেন না? অবশ্যই প্রতিবাদ হবে, আর বিজেপি প্রতিবাদ করবে, যেমন করে এসেছে তেমনই রাস্তায় নেমে প্রতিবাদ হবে। অগ্নিমিত্রদি, এই যে কথাটা আপনি বলছেন, বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়া, ইন্টালি এন্ড কন্টিনিউ, আজকেও দেখা গেল যে যতদিন যাচ্ছে কলকাতা শহর একের পর এক বহুতল, কোনোটা 3 ডিগ্রি, কোনোটা 30 ডিগ্রি হেলে যাচ্ছে। সেই জায়গায় কলকাতা পুরসভার 55 নম্বর ওয়ার্ডের ছাত্রবাবু লেনে আজকে পরপর একটি 6 তলা, একটি 2টি 5 তলা, 3টি বহুতলে ঠোকাঠুকি। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুঝিয়ে বছর 3 আগে তৈরি হয় জোড়া বহুতল। শুধু তাই নয়, 6 তলা বহুতলটি প্রথমে 3 তলা থাকলেও মাস 6 আগে রাতারাতি হয়ে উঠেছে 6 তলা। গতকাল বিরোধী দলনেতা বলেছেন যে ফিরহাদ হাকিম হেলা হাকিম, বিশ্বাস হেলা হাকিমই তো, কারণ উনি তো কিছু জানেনই না।
উনি কলকাতা শহরের মেয়র, আমরা জানি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এটাই কাজ দেখা যে একটা বাড়ি যখন তৈরি হচ্ছে তখন তার যে নিয়ম সেটা ফলো করা হচ্ছে কিনা, তার যে ফাউন্ডেশন সেটা সেই মতো দেওয়া হচ্ছে কিনা। আজকে যদি তার দুতলায় একটা সার্টেন জায়গাতে যদি দুতলা করার পারমিশন দেয়, সেটা হয়ে যাচ্ছে 5 তলা কিভাবে? একটা ইঞ্জিনিয়ারিং বলেও তো বিষয় আছে যে লোকে ইঞ্জিনিয়ারিং পড়ে, এটা তো সায়েন্স আছে এর পিছনে, যে এই জমিতে এতটাই বাড়ি উঠতে পারবে। কিন্তু এখানে তো কোনো কিছু মানা হয় না, শুধু কর্পোরেশনকে আপনাকে নেতা টিএমসি নেতাকে শুধু কিছু টাকা দিয়ে দিতে হবে। আজকে জলাশয় বুঝিয়ে করছে, বাড়ি তৈরি হচ্ছে। ফিরহাদ হাকিম জানেন না? ফিরহাদ হাকিমের নিচে যে আয়ারকি রয়েছে সেই আয়ারকিতে তাদের কাছে খবর নেই যে এখানে জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে? ইলেকট্রিসিটির পারমিশন পাচ্ছে কি করে? ফায়ারের পারমিশন পাচ্ছে কি করে? এই যে বিভিন্ন যে পারমিশন থাকে সেগুলো পাচ্ছে কি করে? কি করে বলতে পারেন ফিরহাদ হাকিম যে আপনি জানেন না? আপনারা সব জানেন। এই ইলিগাল কাজ থেকে আপনাদের কাছে টাকা যায়। কোনো কেস হলে আপনারা বলেন আপনারা জানেন না। এইভাবে চলতে পারে না। আপনাকে অ্যাকাউন্টেবল নিতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, আপনাকেও নিতে হবে, আপনার মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। বাংলার সরকার 2026 অব্দি আপনাদের বসিয়েছে। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর এভরিথিং উইচ ইজ হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা আরএল সালাইন বলুন আর বাড়ি ভেঙে পড়া বলুন বা জঙ্গি ঢোকানো বলুন, ইউ আর অ্যাকাউন্টেবল। 26-এর পরে মোদী সরকার আসবে, দেন উই উইল বি অ্যাকাউন্টেবল। আপনারা তখন আমাদের অ্যাকাউন্টেবল করবেন। 26 অব্দি আপনাদের উত্তর দিতে হবে এবং ইউ হ্যাভ টু বি পানিশড। এমন নয় যে বাড়িগুলো ভেঙে পড়ছে, মানুষ মারা যাচ্ছে আর আপনারা নেতা হয়ে আপনারা সবকিছু থেকে আপনাদের ছুট। হতে পারে না এটা। ইউ শুড বি পানিশড। হুএভার ইজ বিহাইন্ড দিস, এভরিবডি শুড বি পানিশড। মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরো 2 জনকে গ্রেফতার করা হলো। হায়দ্রাবাদ থেকে ধৃত আব্দুল আলিম, জবিদুল মোমিন খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। 14 জানুয়ারি কালিয়াচকের নওদার যদুপুর এলাকায় পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউল হককে। তৃণমূল কর্মী আতাউল হকের মাথা থেঁতলে খুনে হায়দ্রাবাদ থেকে ধৃত 2 জন, মোমিন এবং মিস্টার আলিম। এখন আমরা বাইরে পরিযায়ী শ্রমিক তৈরি করতে নাম্বার 1, আমরা সুপারি কিলার আর হিটম্যান আমদানি করতে উই আর নাম্বার 1, জঙ্গি আমদানি করতে উই আর নাম্বার 1। এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ, আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস কি এই পশ্চিমবঙ্গ দেখার জন্য প্রাণ দিয়েছেন? এই পশ্চিমবঙ্গ দেখার জন্য লড়াই করেছেন? এই ভারতবর্ষর পশ্চিমবঙ্গ দেখার জন্য? কি আনফরচুনেট আজকে এই আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। এতদিন দেখা যাচ্ছিল পাসপোর্ট জালিয়াতি বাংলাদেশি নাগরিকদের কথা সামনে আসছিল, এবার আফগান নাগরিকরাও পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত। আজকে কলকাতা পুলিশ সেই আফগান নাগরিককে গ্রেফতার করেছে। এখন কলকাতা পুলিশের আমি তো বলেছি বেচারাদের কি করবেন বলুন, সময় পাচ্ছেন না এইসবগুলো যে দেখা, যে কারা কারা রয়েছে এইসবে, দুর্নীতিতে, এইসবের ইলিগাল কাজে। তো ছোটখাটো বিষয় নয়, পাসপোর্ট দিয়ে দিচ্ছে। একটা পাসপোর্ট, একটা আইডেন্টিফিকেশন, একটা মানে আমাদের এখানকার লোক না জালিয়াতি করে তাকে পেপার দিয়ে দেওয়া হচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এত বড় একটা কাজ, এত বড় একটা অন্যায়। কিন্তু কলকাতা পুলিশ কি করবে বলুন? তোলা তুলতে, কাঠমানি, কত কাজ বলুন তো। এই যে গরুর গাড়িগুলো যায়, ট্রাকগুলো, সেগুলো দাঁড় করিয়ে সেখান থেকে তোলা, কাজের তো কম নয়। এই যে গোষ্ঠী, এই অভিষেক ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির গোষ্ঠীর একটা লড়াই, সেগুলোকে থামানো, কে কোন সিন্ডিকেটটা চালাবে তাদের মধ্যে একটা বোঝাপড়া করানো, সময় পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেস একটা ক্যালেন্ডার তৈরি হয়েছিল ক্যামাক স্ট্রিট থেকে। সেই ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে প্রথমে যে ক্যালেন্ডারটি তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটি বড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি ছোট। এরপরে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করে ক্যামাক স্ট্রিট থেকে নতুন ক্যালেন্ডার চায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট, মমতা বন্দ্যোপাধ্যায় বড়। এ আমাদের বিষয় নয়। তৃণমূল মানে চোর, আমরা জানি। তৃণমূল মানে ডাকাত। তৃণমূল মানে বাবা মাকেও বিক্রি করে দেয় এরা টাকার জন্য। এরা এরকম একটি দল।
এরা কার ছবি বড় করবে কার ছবি ছোট করবে সে ওদের ব্যাপার। সোমবার থেকে যেটা শোনা যাচ্ছে যে ডাক্তারদের রোস্টার, সেই রোস্টার আগেই চাওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকরা, সারপ্রাইজ ভিজিটও হবে। ডাক্তারবাবু আমার মনে হয় বললে বেটার হয়। প্র্যাকটিসের না, জিনিসটা হচ্ছে যারা সরকারি ডাক্তাররা দুটো ভাগে বিভক্ত। একটা গ্রুপ আছে যারা অপ্ট করে প্রাইভেট প্র্যাকটিসে, আর একটা গ্রুপ আছে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন না। যারা প্রাইভেট প্র্যাকটিস করেন না তারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স তোলেন। নতুন যে বিজ্ঞপ্তিটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, বলেছেন যে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে সরকারি পারমিশন লাগবে এবং 20 কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে। চোখ এতদিনে খুললো। আমার কথা হচ্ছে এই যে মাতৃ মৃত্যু হলো, তারপরে উনি নাকি বললেন ডাক্তার ছিল না, ডাক্তার ছিল। পোস্টমর্টমে পরিষ্কার লিখে দিয়েছে ডেথ ডিউ টু সেপ্টিসিমিয়া, কোথাও লেখেনি নেগলিজেন্স অফ দ্য ডক্টর, লেখেনি। এখন উনি নিজে তো বাঁচতে হবে। বটুয়া ব্যানার্জি ওনার নাম, টাকা তোলার হচ্ছে ফ্যাক্টরি। মানি শেখ ব্যানার্জি আর বটুয়া ব্যানার্জির তো সরকার। মমতা ব্যানার্জি আমি বলি না, বটুয়া ব্যানার্জি আর মানি শেখ ব্যানার্জি এরা খালি টাকা তুলতে ব্যস্ত, সুতরাং স্বাস্থ্য পরিষেবা দেখতে ব্যস্ত নয়। স্বাস্থ্য পরিষেবায় জাল ভুয়ো স্যালাইন বিক্রি করে কিভাবে দলের কোষ ভর্তি করা যায় সেটা দেখেছেন, কিভাবে স্বাস্থ্য পরিষেবা দেবে দেখা যায়নি। হঠাৎ এখন ওনার মনে হয়েছে এই পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া হোক ডাক্তারদের এগেইনস্টে। ডাক্তাররা যেখানেই প্র্যাকটিস করুক, আফটার অল দে আর প্র্যাকটিসিং মেডিসিন। এমন নয় যে তারা বাইরে গিয়ে বালি তুলছে আর এখানে ডাক্তারি করছেন না। প্রাইভেট প্র্যাকটিসের সময় সবাই জানে, ভর দুপুর বেলায় কেউ করে না। যে কোনো ডাক্তারের চেম্বার হয় সকালবেলায় হয় বা সন্ধ্যেবেলায় হয়। এই 20 কিলোমিটার 40 কিলোমিটার সারপ্রাইজ চেকিং, এগুলো জাস্ট ন্যারেটিভ। আপনারা সাংবাদিক, আপনারা বুঝছেন, যাতে আপনাদের দৃষ্টিটা এই ভুয়ো স্পুরিয়াস জাল স্যালাইন অক্সিটোসিন মেডিসিন থেকে ঘুরে ডাক্তারদের দিকে চলে যায়। ডাক্তার বেটাকেই ধর, কেন সে নাকি কাজ করছে না। আসলে না, প্রথম ধরুন গাফিলতি কার? স্বাস্থ্য ভবনের গাফিলতি কার? স্বাস্থ্যমন্ত্রীর গাফিলতি কার? স্বাস্থ্য সচিবের। এই ওষুধগুলো কে এনেছিল? ডাক্তার কিনেছিল। এই অক্সিটোসিন কে কিনেছে? ডাক্তার কিনেছিল, স্বাস্থ্য সচিব কিনেছে। আজকে সেখানে এই 3 জনের নাম বলেছি, মৃত্যুকা, মিত্তল, ঘোষ, 3 জনের নামে একটা এফআইআর হয়েছে, সিআইডি গেছে। এখন হঠাৎ ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে ডাক্তারদের। প্রাইভেট প্র্যাকটিস বহুদিন ধরে ছিল, এতদিন ধরে এর কমপ্লেন হয়নি। ডাক্তাররা এই ডিউটি সম্বন্ধে সচেতন, কখন কোন পেশেন্টকে কোথায় দেখে নিতে হবে, সরকারি হাসপাতালে হোক বা বেসরকারি প্রতিষ্ঠানে হোক। আমাদের ওইটুকু বুদ্ধি আছে, কারণ আমরা সবাই জয়েন্ট এন্ট্রান্স পাস করে এসেছি। বেসিক ইন্টেলিজেন্স লেভেল হাত জোড় করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি। আমরা শেষ করব শুধু একটা দিয়ে, আমাদের কমল বার্তার জানুয়ারির যে ইস্যু, সেটা সংবিধান নিয়ে রয়েছেন। সবার কাছে অনুরোধ, আপনারা এটি মানুষের কাছে পৌঁছে দেবেন। আচ্ছা,